স্বাগত পক্ষে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে কথা হয় এই অনুষ্ঠানে। নারীর সাফল্য, ব্যর্থতা, এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে আমরা তুলে ধরি। নারীবাদ আর নারী অধিকার এই সমাজ এবং পুরো বিশ্বে কী চেহারায় আছে, অন্য পক্ষ চেষ্টা করে তা খুঁজে দেখতে। জুলাই আন্দোলনের নারীরা কেন সামনের সারিতে নেই, অথবা নারী কেন ইনভিজিবল বা অদৃশ্য হচ্ছে দিন দিন, এই ধরনের প্রশ্নের সাথেই জড়িয়ে আছে অনলাইন অফলাইনে নারীকে বুলি করা এবং নানান ধরনের যেই নারীর নানানভাবে নারীকে যে হ্যারাসমেন্ট করা হয় বা অব্যাহতভাবে যে নারীর বিদ্বেষ ছড়ানো হয় সেই চেষ্টা। এই বিদ্বেষ কোথায় নিয়ে গেছে নারীর সার্বিক অবস্থা, তা হয়তো চোখ মেলে দেখার এখনই সময়। আজ অন্য পক্ষে আলোচনা করব নারী বিদ্বেষী তৎপরতা শেষ হয় না কেন, এই বিষয়ে আলোচনায় আছে আমাদের সাথে স্টুডিওতে আছেন লেখক ও মানবাধিকার কর্মী নিশাত সুলতানা এবং আছেন মিডিয়া ও জেন্ডার গবেষক, কবি, প্রাবন্ধিক আফরোজা সোমা। দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। শুরু করতে চাই, পূরবী বলছিলেন যে নারী বিদ্বেষের মানে মূলটা কোথায়, এইটা নিয়ে আপনার কিছু অবজারভেশন আছে, আপনি যদি সেই অবজারভেশনটা শুরুতে তুলে ধরেন। আমি একটু প্রথমে রেফারেন্স দিয়ে শুরু করতে চাই। একটা গবেষণা হয়েছিল, লন্ডন ভিত্তিক মেন্স সেন্টারের পরিচালক অ্যাডাম জিউক্স, উনি একটা গবেষণা করেছিলেন এবং গবেষণাটির নাম ছিল হোয়াই মেন হেট উইমেন। এখানে উনি গবেষণায় যেটা পেয়েছিলেন, আসলে পুরুষ যে পারিবারিক চর্চা এবং সামাজিক যে চর্চার মধ্য দিয়ে বড় হচ্ছে, মূলত সমস্যাটা সেখানেই। একটা পুরুষ এবং একজন নারী দুজনেই কিন্তু মাতৃগর্ভে মায়ের সক্রিয় একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে মাতৃগর্ভে তারা বড় হচ্ছেন, তারা জন্মগ্রহণ করছেন, মায়ের আদর স্নেহ যত্নে তারা বড় হচ্ছেন। আমাদের সোসাইটি কেন, সব পৃথিবীর মোটামুটি সব দেশে আমরা নারীকে সেবাদানকারীর ভূমিকাতেই দেখি। এবং একটা সময় যখন সে বয়সন্ধিকালে যাচ্ছে বা কিশোর বয়সে একজন ছেলে যাচ্ছে, ছেলেদের কথাই বলছি এই কারণে যে ঘৃণার যখন আপনি কথা বলছেন তখন সেই ঘৃণাটা কিন্তু আমরা ছেলেদের কাছ থেকেই দেখছি বেশি, কিন্তু আমাদের যে সমাজ সেখানে পুরুষতান্ত্রিক সে সমাজে নারীরাও এর ফসল। তো তারা যখন দেখছেন যে তার আশেপাশের পুরুষরা তার মায়ের যে গণ্ডি বা সেবার যে গণ্ডিটা সেটার থেকে আলাদা, এবং সেখানে একজন সক্ষম পুরুষ, সক্রিয় পুরুষ, শক্তিশালী পুরুষ হওয়ার এক ধরনের তাড়না তারা কাজ করছেন। এবং এই গণ্ডিটাকে তাদের একসময় মনে হচ্ছে যে এই গণ্ডিটাই বুঝি যে তার শক্তিশালী পুরুষ বা সক্ষম পুরুষ হয়ে ওঠার জন্য একটা বাধা। তখন সেই পুরুষটি কী করছেন, এতদিন যে সেফ এবং একটা সিকিউরড একটা যে এনভায়রনমেন্ট বা বলয়, সেই বলয়টিকে সে তখন চ্যালেঞ্জ করছে। এবং চ্যালেঞ্জ যখন করছে তখন সে মনে করছে যে আমাকে পুরুষ হতে গেলে কি করতে হবে, আমাকে দেখাতে হবে আমার ক্ষমতা, এবং ক্ষমতার যে কাঠামোতে সেখানে কিন্তু সবচেয়ে দুর্বল অবস্থানে আমরা দেখি নারীকে এবং শিশুকে। এবং তারা সহিংস হয়ে যাচ্ছেন সেই গোষ্ঠীর প্রতি যাদের প্রতি সহিংসতা দেখিয়ে সে সত্যিকারের পুরুষের তকমাটি উনি অর্জন করতে পারেন। এবং সেখান থেকেই আসলে সূত্রপাত নারীর প্রতি ঘৃণা এবং নারীর প্রতি যে বৈষম্য, সহিংসতা, নির্যাতন, সেটা শুরুটা কিন্তু সেখানে। রাষ্ট্রীয়ভাবে আপনাদের সমাজ যদি আপনার কাছে একটু জানতে চাই, যেটি আসলে একদম শুরুতে বলছিলাম যে জুলাই আন্দোলনের নারীরা কোথায়, এই ধরনের প্রশ্ন যখনই করা হয় তখন আসলে এক পক্ষ এক ধরনের ব্যাখ্যা দেন যে অনলাইনে এবং অফলাইনে এত ধরনের বুলির শিকার মেয়েরা হয় যে মেয়েরা আসলে নিজেদেরকে গুটিয়ে নেয়। বিষয়টি কি শুধুমাত্র এখানেই আসলে সীমাবদ্ধ, শুধুমাত্র অনলাইন অফলাইনে বুলির কারণেই মেয়েরা সরিয়ে নিচ্ছে, নাকি এটা একটা কারণ? অনেক ধন্যবাদ আপনাকে। অবশ্যই এটা হচ্ছে একটা কারণ। আপনি যদি যে কোনো ঘটনাকে দেখতে চান, এর একটা বাইরের দিক আছে সারফেসে যেটা, এবং এর একটা অন্তর্নিহিত আরেকটা দৃশ্য আছে। ধরা যাক একটা আইসবার্গ, একটা আইসবার্গে ধরেন টাইটানিক ধাক্কা লেগে পড়ে গেল, উপরে সামান্য একটু আমরা বরফ, মানে টাইটানিকের তুলনায় একটুখানি যেটা দেখলাম, অথচ এর চেয়ে বহু গুণ বড় কারণ কিন্তু জলের নিচে রয়ে গিয়েছিল। আমাদের সমাজে এখন আপনি ধরা যাক এই যে অনলাইনে আমাদের কেন এত, আপনি যেটা বুলিং বলেন, শনিং বলেন, আরও যত ধরনের আছে, সেই কারণগুলো যদি দেখেন, অনলাইনে যে ঘটনাগুলো ঘটছে বা এইটা বোঝার আগে আমাদের বুঝতে হবে অনলাইনে কোন ব্যক্তিরা আছেন।
এই ব্যক্তিরা তো আপনার সমাজের অফলাইনের মানুষ। তাহলে এই অফলাইনের মানুষেরা তারা কোন মনস্তত্ত্ব ধারণ করেন, তারা কোথা থেকে এসেছেন এবং তারা এই সমাজে নারীর প্রতি কোন ধরনের মনোভাব ধারণ করেন, সেটা যদি আমরা না বুঝি, ধরা যাক যখন দেওয়া হলো নারী কমিশনের পক্ষ থেকে তারা একটা রিপোর্ট দিল, সেই রিপোর্টের পর অনলাইনে আপনি অনেক গালাগালি দেখেছেন, এই করেছে, কিন্তু অফলাইনে যে একেবারে সমাবেশ করে সেখানে তাদের চরিত্র হনন করা হলো, তাদেরকে বেশ্যাকরণ করা হলো, সেইটা তো আগে গুনতে হবে। তার মানে সকল সমস্যার একটা মূলে একটা কারণ রয়েছে। ফলে আপনি যদি আজকে দেখতে চান যে অনলাইনে অফলাইনে যে নারী বিদ্বেষ সেটা শেষ হচ্ছে না কেন, শেষ হতে গেলে আপনি যে জমিন বানিয়ে রেখেছেন, জমিন থেকে তো ক্রমাগত আপনি এক ফসলা ফসল কাটবেন তো আরেক ফসলা উঠতে থাকবে। এখন যদি সত্যিকার অর্থে আমরা একটা কিছুর আন্তরিকভাবে সমাধান চাই, তাহলে আমাদের তিনটা জিনিস করতে হবে। এক, আমাদের প্রবলেমটা কি সেটাকে সঠিকভাবে নির্মোহভাবে কোনো দলের পক্ষভুক্ত না হয়ে আইডেন্টিফাই করতে হবে। চিহ্নিত যদি করতে পারি তাহলে আমাদের একটা সমস্যার 30 ভাগ কিন্তু হয়ে গেল, যে আমরা চিহ্নিত করতে পারলাম কোনো পক্ষভুক্ত না হয়ে। তারপরে হচ্ছে তাহলে এটার সমাধানের জন্য কি কি পদক্ষেপ নিতে হবে, সেইটার পরিকল্পনা যদি আমরা ঠিকঠাক মতন করে ফেলতে পারি, তাহলেও সমস্যার কিন্তু 50 ভাগ সমাধান হয়ে গেল। আর বাকি 50 ভাগ থাকে কি জানেন, এক্সিকিউশনে। এখন এক্সিকিউশনে যদি আবার আপনি নিরপেক্ষভাবে, মানে কে আপনার দলভুক্ত কে আপনার দলভুক্ত নয়, এই মুখ চিনে মুগের ডাল দেওয়াটা প্রবাদ আছে না, এটা যদি না করেন যে মুখ চিনে সুবিচার দিবেন আর মুখ চিনে আপনি সিলেক্টিভ মানবতাবাদী হবেন, এই চর্চা যদি কেউ না করে, তাহলে দেখবেন কি আপনার সমাজে একটা সংস্কৃতি তৈরি হবে, সুবিচারের সংস্কৃতি। ওই সুবিচারের সংস্কৃতি হবে কি, একের পর এক দৃষ্টান্ত তৈরি করতে থাকবে এবং সমাজে একটা মনস্তত্ত্ব তৈরি করবে। সেই মনস্তত্ত্বেরই একটা ধারাবাহিকতা হবে যে হ্যাঁ, আমরা এখান থেকে হয়তো বের হয়ে আসার একটা রাস্তা পাবে। এখন আপনি বলছেন রাষ্ট্র, ভাই রাষ্ট্র কে চালায়? রাষ্ট্র তো চালায়, একটা কথা আছে এরকম যে তোমার রাষ্ট্রের নাগরিক যেরকম সেই রাষ্ট্রের নেতা সেরকম, আবার তোমার রাষ্ট্রের নেতা যেরকম সেই রাষ্ট্রের নাগরিকও সেরকম। কারণ আপনার রাষ্ট্র যিনি চালাচ্ছেন, আপনার ইমাম, তিনি তো হঠাৎ করে আকাশ থেকে এসে পড়ছেন না, তিনি তো আমাদের মাঝখান থেকে আমরাই তাকে নির্বাচিত করছি বা তিনি স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত হয়ে আসছেন। এখন আমারই মধ্যে যদি গলদ থাকে, আমরা যদি সকলে মিলে এমনই একটা চর্চা করি যে চর্চার ভেতরে শস্যের মধ্যে ভূত রয়ে গেল, তাহলে আপনি শস্যে দিয়ে ভূত তাড়াবেন কেমন করে? খানিকটা ইউটোপিয়ান যদি মনে হয় আসলে সমাজ, যেটা বললেন যে আমাদেরকে এই করতে হবে, হ্যাঁ আসলে তাই করতে হবে, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে এটা খুবই একটা ইউটোপিয়ান ভাবনা। আসলে কি এরকম হয়? আমার এখন এমন অবস্থা হচ্ছে, আমার মনে হয় যে কিছুতেই বোধ হয় কিছু হয় না। কিন্তু আপনার কাছে আসলে সেই প্রশ্ন রাখতে চাই যে কিভাবে আসলে শুরু করা যেতে পারে? আমরা তো আসলে সমস্যা নিয়ে অনেক আলোচনা করেছি, সমাধান কি হতে পারে বা কিভাবে, শিক্ষা থেকে শুরু করতে হবে নাকি এটা আসলে সমাজ সংস্কারকদের কাছে যেতে হবে নাকি পরিবার থেকে শুরু করতে হবে? বোঝা যায় না তো কোথা থেকে শুরু করতে হবে। আসলে পরিবর্তন তো একমুখী সম্ভব না। পরিবর্তনের মধ্যে আসলে বিভিন্ন যে পরিবর্তনের পিলারগুলো আছে সেগুলোর মধ্যে একটা সমন্বয় করতে হবে। কিন্তু দেখা যায় আমরা হয়তো বা পরিবারে আমরা শিশুকে শেখাচ্ছি যে কিভাবে নারীকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, কিন্তু সেই শিক্ষার প্রতিফলন তো আমার পাশের যে ধর্মীয় প্রতিষ্ঠান সেখানে নেই, সেই শিক্ষার প্রতিফলন তো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নেই, সাংস্কৃতিক চর্চায় নেই। মিডিয়াতে বলেন সেখানে নানা রকমের চটুল কন্টেন্ট, আপনি নাটক বলেন সেখানে নারীকে হ্যারাস করা হচ্ছে, নানা রকম তার জন্য তাকে ছোট করে ধরনের কন্টেন্ট তৈরি হচ্ছে। জনপ্রিয় যারা ইউটিউবার বা সোশ্যাল মিডিয়াতে যারা ইনফ্লুয়েন্সার, তাদের কন্টেন্টেও আমরা সেগুলোর মধ্যে দেখি না। কাজে এই সমন্বয়ের বিষয়টা আমরা যতক্ষণে আমরা তৈরি করতে না পারবো ততক্ষণে কিন্তু পরিবর্তন হবে না। আমি প্রথমে একটা রেফারেন্স দিচ্ছিলাম অ্যাডাম জিউক্সের একটা, ওখানে উনি যে সমস্যা সমাধানের জন্য যেটা বলেছেন পরামর্শ, যে একজন শিশু বেড়ে ওঠার সময় তার পারিপার্শ্বিক পরিসরে যে দৃশ্যমান বৈষম্য সে দেখতে পায়, সেই দৃশ্যমান বৈষম্যটাকে যতটা কমিয়ে আনা যায় ততটা কিন্তু একজন শিশু নারীর প্রতি সম্মান নিয়ে বড় হয়। যেমন মনে করেন সেবাদানকারীর ভূমিকা আমরা সবসময় নারীকে দেখছি, সেখানে যদি পুরুষকেও আমরা দেখতাম তাহলে সে কিন্তু বুঝতে পারতো যে প্রতিটি কাজে কিন্তু তার জন্য একজন মানুষ হিসাবে আসলে লাইফ স্কিল, এগুলোকে তো আমরা লাইফ স্কিলই বলি, লাইফ স্কিলের চর্চা কিন্তু আমরা দেখছি। আমি একটু আবার সবার কাছে যাই
যে বিরতি থেকে ফিরে এসে আসলে আমি সোমার কাছে এই যে গণমাধ্যমের যে ভূমিকাটা, যেহেতু মিডিয়া এবং জেন্ডার নিয়েই কাজ করেন সোমার কাছে এই প্রশ্নটা রাখবো যে কিভাবে আসলে সেবাদানকারী হিসেবে সারাক্ষণ নারীকে দেখানো হয়। একটা বিরতির সময় পৌঁছে গেছি, বিরতি থেকে ফিরে এসে আবারও কথা বলবো অন্য পক্ষে। আবারও স্বাগত। অন্য পক্ষে নারী বিদ্বেষী তৎপরতা শেষ হয় না কেন, এই বিষয়ে কথা বলছি আজ আপনাদের সময়। আমি না একটা বিষয়ে মানে একটা কংক্রিট জায়গায় কখনো আসতে পারি না, যেহেতু অনুষ্ঠানটাও খুব ছোট, অল্প সময়ের জন্য। এই যে এখন আবার আমরা মিডিয়া ভূমিকা কি এই জায়গায় চলে গেলাম, কিন্তু একজন মিডিয়া এক্সপার্ট হিসেবে আপনার কাছে আসলে এই প্রশ্ন করতেই পারি, এটা কি আপনার মনে হয় যে ওয়ার্ক করবে যদি গণমাধ্যমে, যেটি নিশাত বলছিলেন যে নারীর ভূমিকা কি, এগুলোকে যদি ঠিকঠাক করে দেখানো হয়, মডিফাই করে দেখানো হয়, তাহলে কি কোনো ওয়ার্ক করবে? এটা হলো দ্বিধারী তলোয়ারের মতন। কেমন, খুব বিশ্ববিখ্যাত একটা ডকুমেন্টারি আছে মিস রিপ্রেজেন্টেশন। কেমন, একদিকে নারীর যেরকম আন্ডার রিপ্রেজেন্টেশন হয়, অন্যদিকে তার ভুল রিপ্রেজেন্টেশন হয়। এখন আপনি যদি নারীর উপস্থাপন বলার ভিতর দিয়ে, আমাদের দেশে যে ফিল্ম সার্টিফিকেশনের একটা প্রসেস আছে যে তুমি এই করতে পারবা না, ওই করতে পারবা না, এটা অত্যন্ত খারাপ কাজ, আমি এটার পক্ষে না। এই আলাপটা ওই একটু আগে আপনি ওনাকে যে প্রশ্নটা করেছিলেন যে শুরু কোথা থেকে হবে, সেটার শুরুটা হচ্ছে আপনার একটা কাজকে দেখতে গেলে এটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা ব্যাপার আছে, রাইট? ওর একটু কাজ আছে, তার একটু কাজ আছে, তার একটু কাজ আছে, বাট ওয়ার ইজ দি হার্ট, রাইট? এখন সেটা হচ্ছে আপনার রাষ্ট্রের সদিচ্ছা, মানে রাজনৈতিক সদিচ্ছা। এখন আমি জাস্ট ছোট ছোট 2-3টা উদাহরণ দিই। যেমন আপনার কোর্ট যখন বলে যে ওই ভদ্রমহিলা আসে পোশাক পরে কেন একটা মেয়ে গেল তরুণী নরসিংদীতে, তাকে এক মহিলা ধরে মারপিট করলো, আপনার কোর্ট তাকে বলে দিল মায়ের মতন মহিলা। কোর্টকে, কোর্ট ওইখানে একটা ইম্পার্সোনাল একটা এন্টিটি দেওয়ার কথা, সেইখানে কে মায়ের মতো কে ভাইয়ের মতো, মাও চাইলে মারতে পারবে না, যা ইচ্ছা মন চায় তা করতে পারবে না। এবং এটা নিয়ে তো প্রচুর লেখালেখি আমার নিজেরই আছে, থার্ড ডিগ্রি নিয়ে, ফ্যামিলিতে কী করে থার্ড ডিগ্রি হয়, আমার প্রচুর লেখালেখি আছে, আমার বইটাতে আছে, দেখতে পারেন। এবং বাংলাদেশে নারী কাজী হতে পারবে কি পারবেন না, বাংলাদেশে ইউএনও তিনি স্যালুট নিতে যেতে পারবেন কি পারবেন না, তার মানে এইগুলো যখন রাষ্ট্রীয় সদিচ্ছা অর্থাৎ রাজনৈতিক সদিচ্ছা যখন সবার চোখের সামনে দেখা যাবে, এর একটা রিপল ইফেক্ট পড়বে, ক্রমাগতভাবে এইটা প্রতিধ্বনিত হতে থাকবে। কারণ আপনি ব্যক্তি পর্যায়ে যা কিছুই করেন না কেন, ওইগুলো তখন আপনি ছুপা রাখতে বাধ্য হবেন। অর্থাৎ আপনি যখনই কাজটা করবেন, আপনি জানবেন যে আপনি ছুপা রেখে কাজটা করছেন, তার মানে আপনি সামনে এটা করতে পারছেন না, মানে আপনার মনের মধ্যে আপনি জানছেন আপনি ন্যায় কাজ করছেন না, ন্যায্য কাজ করছেন না। তাহলে কাহাসে শুরুয়াত, এই তো প্রশ্ন। শুরুর জন্য রাষ্ট্রীয় সদিচ্ছা এবং রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কোথাও আপনি পারবেন না। কেন পারবেন না? আপনি বলতে পারেন যে সমাজ পাল্টালে সব পাল্টায়। শোনেন, 9 মণ ঘিও হবে না, রাধাও নাচবে না। এই জন্য আপনি যদি সারা পৃথিবীর দিকে তাকান, যে রাষ্ট্রগুলো, যে সমাজগুলো পাল্টেছে, তাদের বোধ দুই দিকেই কাজ করেছে, নাগরিকও পাল্টায়, রাষ্ট্রও পাল্টায়। কিন্তু যেইখানে আপনি এই রকম আপনি ভূতের মতন উল্টো দিকে পা দিয়ে হাঁটছেন, সেইখানে আপনি যখন এই প্রশ্ন করবেন, আমি বলবো আপনাকে আগে আইন কানুনগুলো ঠিকঠাক করে রাখেন। আইন কানুন যখন দেখবেন ঠিকঠাক মানা হচ্ছে না, তখন আপনি এই যে গণমাধ্যম, আপনি একটা প্রশ্ন করতে পারবেন, আইনে এই কথা লেখা আছে, তুমি তো বাবা জাজ সাহেব এই কথা মানছো না। এই জন্য রাষ্ট্রীয় সদিচ্ছা, রাষ্ট্র মানে যে রাষ্ট্রে যেই ম্যানেজার, যেই দল যখন থাকে, সেই দল তো একটা ম্যানেজার। রাষ্ট্র যদি একটা সমিতি হয়, দল তো একটা ম্যানেজার। তাহলে আপনার রাজনৈতিক সদিচ্ছা সবার আগে। ফলে আপনি কি দেশে গণতন্ত্রের চর্চা করবেন, নাকি গণতন্ত্রের নামে আপনি থিওলজিক্যাল স্টেট বানাবেন, এই সিদ্ধান্তগুলো যদি না নেন, তাহলে এগুলো সব হচ্ছে বাকওয়াজি কথাবার্তা, একই কথা ঘুরতে ফিরতে থাকবে। এবং রাষ্ট্র সদিচ্ছা আবার রাষ্ট্রের যে ম্যানেজার, তাদের অবস্থা এই মুহূর্তে কি রবি, আপনার কি মনে হয়? আমি আপার কথার সূত্র ধরে একটু বলতে চাই। আপা তো রাজনৈতিক সদিচ্ছার কথা বলছিলেন। এখন রাজনৈতিক সদিচ্ছা যাদের, সেই মানুষগুলোর তো আসলে আমার কাছে মনে হয় সবচাইতে যেটা প্রয়োজন সেটা হচ্ছে উপলব্ধি। আসলে আমাদের মধ্যে তো বিষয়টাই নাই, আমরা তো এটা প্রয়োজনীয়তাই মনে করছি না। একটা হচ্ছে বলার জন্য বলা, আরেকটা হচ্ছে উপলব্ধি থেকে বলা যে এই পরিবর্তনটা আমার দরকার, এবং এই মানুষগুলো যে পরিবর্তন করবে। অর্থাৎ রাজনৈতিক সদিচ্ছা মানে কি, একটা রাষ্ট্র, একটা রাজনৈতিক সরকার তখন যখন পরিচালনা করেন, তারা কিন্তু বেশ কিছু পদক্ষেপ নিতে পারেন। এখন এই পদক্ষেপ যে মানুষগুলো নিবে, তাদের আসলে সেই জ্ঞানটা কোথায়, সেই দক্ষতাটা কোথায়, তারা তো ভাবতেই পারছেন না, তারা তো সেই নলেজটাই তাদের নাই।
তো যাদের এই যোগ্যতাটাই নাই অনেক ক্ষেত্রে, যে সমতার বিষয় আসলে কোন জায়গায় হাত দিতে হবে প্রথমে, কোন কমিটমেন্টটা শুধু আমি বলার জন্য বলছি নারী পুরুষ সমতা, আসলে আসলে কি আমি শুধু বলার জন্য বলে রাখছি, এটাকে বাক্সবন্দি একটা চিন্তা নাকি এটা করার জন্য সত্যি আমার ঐকান্তিক ইচ্ছা আছে? যদি ইচ্ছা থাকতো তাহলে কিন্তু আমাদের পাঠ্যপুস্তকগুলো নিয়ে আজও আমাদেরকে কিন্তু এটা নিয়ে আমাদেরকে রাস্তায় নামতে হতো না, কথা বলতে হতো না। আমাদের পলিসিগুলো, রাষ্ট্রের যে নীতিমালাগুলো, রাষ্ট্র পরিচালনার নীতিগুলো কেন আজ পর্যন্ত নারী বান্ধব হয়নি? কেন একটা নারীর ইস্যুতে সবগুলো রাজনৈতিক দল আজ পর্যন্ত এক জায়গায় আসতে পারেনি যে নারীর ইস্যু মানে আমার ইস্যু, আমার ঘরে আমার সন্তান, আমার কন্যা আছে, আমার স্ত্রী আছে, মা আছে, তারা যখন তাদের অধিকার থেকে বঞ্চিত হয় সেই দাবিটা কেন আমার দাবি হয়ে ওঠে না? সেই দাবিটা শুধুমাত্র নারীর দাবি কেন হয়? আমরা আর কতদিন শুধুমাত্র নারীর অধিকার করে শুধুমাত্র নারীদের থেকে এই আসলে তারা শুধুমাত্র আমি একটু সময় বলি কি নারীর অধিকার বাদই দিলাম, নাগরিকের অধিকার হিসেবে এবার নারী আসলে কি পায়? আপনি নারীর অধিকার বাদ দিলাম। আমি একটা কোর্স পড়াই, সেটা হচ্ছে কমিউনিকেশনস এন্ড হিউম্যান রাইটস, ঠিক আছে? তো অনেক টপিক নিয়ে আলাপ করার আমার একটা স্পেসিফিক টপিক থাকে। ওই টপিকটা পড়ানোর সময় ছেলে মেয়েদেরকে আগে প্রশ্ন করি, আচ্ছা নারীর মানবাধিকার বলো তো, নারীর আবার মানবাধিকার আছে নাকি? তো তখন ক্লাসের মধ্যে যারা থাকে এমন একটা কনফিউশন, একটা কেওস তৈরি হয়, উইচ ইজ রিয়েলি নাইস দেখতে। কেমন? কারণ আপনি যদি আইস ব্রেক করতে চান তাহলে সবসময় মাথায় বাড়ি দিয়ে আপনি আইস ব্রেক করতে পারবেন না, বরং জলের মতো তরল হয়ে ওর মনের মধ্যে যদি জিজ্ঞাসাটা দিয়ে দেওয়া যায়, তখন ওরা নিজেরা অনেকক্ষণ আলাপ করে, না 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 ওর তো নারীর অধিকার আছে, তখন নিজেরাই বলেন না মানে তারা তো মানুষ, রাইট? তাহলে আপনি যখন একটা রাষ্ট্রের কথা বলছেন, আপনার রাষ্ট্র ন্যায্য কি অন্যায্য, সেখানে নারী না পুরুষ, হিজড়া না কোন কি, আপনার এত কিছু ভাবার দরকার নাই। আপনার দরকার হচ্ছে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিককে, বাংলাদেশের সংবিধানও সেই কথা বলেছে, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকল নাগরিকের মর্যাদা সমুন্নত রাখার জন্য কমিটমেন্ট করেছে। এখন যে কারণে রাষ্ট্রীয় সদিচ্ছা দরকার, আপনার রাষ্ট্র কি করেছে, মানে আমাদের রাষ্ট্র কি করেছে? আপনি নিশ্চয়ই সিডো সনদের কথা জানেন। সেই সিডো সনদে তারা বহু বছর আগে, কয়েক দশক আগে সাইন করেছে, কিন্তু কত বড় ধুরন্ধর এই রাষ্ট্র, ধুরন্ধরি করে তারা করেছে কি, ওইখানে যে দুইটা ধারা, যেই দুইটা ধারা নারীর মানবিক মর্যাদা, তার মনুষ্য মর্যাদাকে আপহোল্ড করে, সেই দুইটার মধ্যে তারা রিজার্ভেশন রেখে দিয়েছে। একদম পুরবী, আপনার কাছেও আমার একদম যেহেতু শেষ পর্যায়ে, এবং সোমা ঠিকই বলেছেন যে আমরা আসলে সবসময় এই আলোচনায় ঘুরপাক খেতেই থাকবো। আমাদের মূল যে জায়গাটা, হার্ট যদি বলি কোনো একটা সমস্যার, সেটা যদি আমরা পৌঁছাই তাহলে দেখতে হবে রাষ্ট্রের সদিচ্ছা, এবং সেখানে আসলে নাগরিক হিসেবে নারীকে কিভাবে দেখা হয় সেটা হচ্ছে জরুরি। একদম শেষ প্রশ্ন আপনার কাছে, এই জন্য কি করতে হবে? এই জন্য কি মাঠে নামতে হবে, নাকি এই জন্য এই প্রশ্নটা আসলে দুজনকে ছোট ছোট করে জানতে চাইবো। মাঠে নেমে তো এই সমস্যার সমাধান হবে না, পরিবর্তনটা আসলে ভিতর থেকে আসতে হবে। তো সেই কারণে আমি যেটা একটু আগেও বলছিলাম যে যতক্ষণ নারীর ইস্যুটা, অধিকারের ইস্যুটা আমার ইস্যু আসলে না হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত আসলে পরিবর্তন হবে না। শুধু মুখে বলে বলে আর শুধু অমুক জায়গায় নারী আছে টিক চিহ্ন দিয়ে দিয়ে আমরা যাচ্ছি, সেই পরিবর্তনে আসলে কখনোই টোকেনিজম দিয়ে কখনোই হবে না। একদম সোমা, আপনার কাছে কি করতে হবে? আওয়াজ জারি রাখতে হবে ভাঙা টেপ রেকর্ডারের মতন। এই যে আপনি ভাঙা টেপ রেকর্ডারের মতন বাজাচ্ছেন, হতাশ লাগে, হতাশ হলে চলবে না, বাজাতে থাকবেন এবং মাঠে ঘাটে যে যেখানে কথা বলে তাকে পিঠ চাপড়ে বলবেন বাবা জারি রাখো। কারণ আপনি যত আওয়াজ জারি রাখবেন তত আপনার স্টেট চাইলেই যে আমি ভুলে গেলাম, তার যে সিলেক্টিভ এমনেশিয়া, সে যে ভুলে যেতে চায়, তারে আপনি ভুলে যেতে দিবেন না। তার কানের কাছে ক্রমাগত ঢোল করতাল বাজাতে থাকবেন, তার রাতের ঘুম হারাম করে দেবেন। এই জন্য মাঠে আওয়াজ জারি রাখা খুব জরুরি। পাশাপাশি খালি তো আওয়াজে ফাঁকা বলিতে কাজ হবে না, আপনি জেন্ডার লিটারেসি, আওয়াজেরই একটা ফল হবে জেন্ডার লিটারেসি বাড়ানো। জেন্ডার লিটারেসি কে বাড়াবে? আপনি যারা নন স্টেট অ্যাক্টরস আছেন তারাও বাড়াবেন, আবার যে স্টেট তার গলা চেপে ধরবেন তুমি এটা করো, না করলে এই ভোটের কোথায় দরকার যে তোমারে ভোট দিব না। এখন আপনার আসলে যদি ভোটেরই দরকার না থাকে তাহলে তো আর এসব কথা বলে কোনো লাভ নাই, ফাঁকা বলি। এই জন্য দরকার আছে, শিয়ালাপে আমি যাবো না আপা, আমি এখানে থাকি, আপনি ভাঙা টেপ রেকর্ডার বাজাইতে থাকেন, যারা ভাঙা টেপ রেকর্ডার বাজায় ওদের প্রশংসা করতে থাকেন, ওদেরকে অ্যাপ্রিসিয়েট করতে থাকেন, এবং আপনারা যারা নন স্টেট অ্যাক্টরস আছেন তাদেরকে আরো ভূমিকা নিতে বলতে থাকেন, এবং স্টেটকে বাধ্য করেন তোমার এই ধুরন্ধরগিরি বন্ধ করে এই সমস্ত অ্যাকশন। আমি লাস্ট একটা পয়েন্ট শুধু যোগ করে, আমাদের যেহেতু 51% উইমেন, তাদের একটা জায়গায় একত্রিত থাকতে হবে যে তারা, যেই সরকার তাদের জন্য কাজ করবে না, যতক্ষণ সরকার বলবে নারী বাল্যবিয়ে বন্ধ না হবে,
মানে সেই ধরনের ম্যানিফেস্টো যদি না দেখে তাহলে তাদেরকে কিন্তু ইউনাইটেড থাকতে হবে। সেটার আরেকটা মানে আমি বলতে পারি যে এটা আবার আরেকটা আলোচনার সূত্রপাত হতে পারে। ধন্যবাদ সোমা, ধন্যবাদ পূরবী। এই ছিল আজকের অন্য পক্ষে। থাকুন টিভিসি নিউজের সঙ্গে।